তারেক রহমান যেদিন ফিরবেন সেদিন বিএনপির অর্ধেক পরিচালনা হয়ে যাবে, বলছেন সালাউদ্দিন। 10 সদস্যের মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে নুরুল হক নূর, শারীরিক অবস্থার উন্নতি। জানাবো চারদিকে অশান্তির ঝড়, জনমনে স্বস্তি ফিরছে না। এবং সর্বশেষ জানাবো অর্থনীতিতে নীতি সহায়তার নামে অনর্থনৈতিক চর্চা ঢুকে পড়ে, বলছেন ডক্টর জাহিদ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তারেক রহমান যেদিন ফিরবেন সেদিন বিএনপির অর্ধেক পরিচালনা হয়ে যাবে, বলছেন সালাউদ্দিন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসার মধ্য দিয়ে নির্বাচন নিশ্চিত হবে। শিগগির তারেক রহমান দেশে ফিরবেন, সেদিন নির্বাচনের সবকিছু প্রতিষ্ঠা হবে। বলছি না নির্বাচন হয়ে যাবে, তবে বিএনপি নির্বাচনের কাজ অর্ধেক শেষ হয়ে যাবে। প্রচারণা তো নির্বাচনের মূল বিষয়, সেদিন বিএনপির অর্ধেক প্রচারণা হয়ে যাবে। তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনের দিনটি অবিস্মরণীয় ও ঐতিহাসিক হবে বলেও মন্তব্য করেন তিনি। দেশ বিরোধীরা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা চালাচ্ছে মন্তব্য করে সালাউদ্দিন আহমেদ বলেন, নির্বাচনের মধ্য দিয়ে দেশে স্থিতিশীলতা আসবে। নির্বাচনের মধ্য দিয়ে রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করতে হবে, সংসদীয় সরকার প্রতিষ্ঠা করতে হবে, যার মাধ্যমে জাতির আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। নির্বাচন বানচালের চেষ্টার অভিযোগ তুলে তিনি বলেন, 2026 ফেব্রুয়ারিতে রমজানের এক সপ্তাহ আগে অথবা তারও আগে নির্বাচন হতে পারে। এ পথে যারা কাটা পেছানোর চেষ্টা করছে, বিভিন্ন রকমের বক্তব্য দিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে, তাদের সবার প্রতি নসিহত, দেশ এখন নির্বাচনী আবহে আছে। সারা দেশে নির্বাচনী আমেজ তৈরি হয়েছে। 10 সদস্যের মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে নুরুল হক নূর, শারীরিক অবস্থার উন্নতি। রাজধানীর বিজয়নগরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিচার্জে আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের শারীরিক অবস্থা আগের থেকে আরও উন্নতি হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে গঠিত 10 সদস্যের মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে নূরের। তিনি বলেন, ঘটনার দিন নুরুল হক নূরকে হাসপাতালে আনার সঙ্গে সঙ্গে তিনি সহ কয়েকজন চিকিৎসক দ্বারা একটি বোর্ড গঠন করে তার কার্যক্রম শুরু করা হয়। সেদিন হাসপাতালে পরিচালক সহ অন্যান্য চিকিৎসকরা সরাসরি হাসপাতালে অবস্থান করে সারা রাত তার চিকিৎসার কার্যক্রম চালিয়ে গেছেন। পরে ওই দিন রাতেই চিকিৎসার কার্যক্রমের মধ্য দিয়ে জরুরি বিভাগ থেকে নুরুল হক নূরকে হাসপাতালে পুরাতন ভবনের 4 তলায় নিবিড় পর্যবেক্ষণ ওয়ার্ডে নেওয়া হয়। পরে আরও শক্তিশালী বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে 10 সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়। এই বিশেষজ্ঞ মেডিকেল বোর্ডের চিকিৎসকদের তত্ত্বাবধানে গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের চিকিৎসার কার্যক্রম চলছে। বর্তমানে তিনি হাসপাতালে পুরাতন ভবনের ভিআইপি কেবিনে আছেন। ঘটনার দিন থেকে আজ পর্যন্ত প্রায় তার শারীরিক অবস্থা আগের চেয়ে আরও উন্নতি হয়েছে, তবে তার শারীরিক অবস্থার বিষয়ে সাংবাদিকদের আরও বিস্তারিত জানানো হবে। চারদিকে অশান্তির ঝড়, জনমনে স্বস্তি ফিরছে না। দেশজুড়ে দেখা দিয়েছে অশান্তির ঝড়। বিক্ষোভ, অবরোধ, হামলা, বিশৃঙ্খলা, সড়ক অবরোধ, মব সন্ত্রাস বা গণসংহিতা, চাঁদাবাজি, খুনসহ নানা ঘটনা, চারদিকে এক ধরনের অস্থিরতা দেখা দিয়েছে। রাজবাড়ীতে নুরাল পাগলার দরবারে হামলার পর লাশ উঠিয়ে নিয়ে পোড়ানোর ঘটনায় জনমনে মারাত্মক দাগ কেটেছে। এর আগে নুরাল পাগলা ও তার অনুসারীদের বিতর্কিত কর্মকাণ্ডের বিরুদ্ধে স্থানীয় প্রশাসন কোনো পদক্ষেপ না নেওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। হাটহাজারীতে মাদ্রাসা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইঙ্গিতপূর্ণ পোস্ট দেওয়াকে কেন্দ্র করে বিক্ষোভ, সড়ক অবরোধের এক পর্যায়ে প্রশাসন 144 ধারা জারি করেছে। টাঙ্গাইলে কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি কাদের সিদ্দিকীর বাড়িতে হামলা ও পরবর্তী সময় 144 ধারা জারি সহ অস্থিরতা বিরাজ করছে। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে জাতীয় পার্টির কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা চলছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আন্দোলন হয়েছে এবং চলছে। ভোলায় এক মসজিদের খতিবকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল বের করে আতঙ্ক ছড়াচ্ছে ছাত্র কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও তাদের দোসররা। এছাড়া গত 2 দিনে বগুড়ায় পেট্রোল পাম্পের অফিস থেকে কর্মকর্তারা গলাকাটা লাশ, বরগুনার নিজ ঘরে স্ত্রীর গলাকাটা ও স্বামীর ঝুলন্ত লাশ, কেরানীগঞ্জে মায়ের বেডরুম থেকে শিশু সন্তানের লাশ উদ্ধার, পাবনায় টেটাবিদ্ধ হয়ে যুবককে হত্যা, কুড়িগ্রামে প্রতিবেশীর সেপটিক ট্যাঙ্কে শিশুর লাশ উদ্ধার, সাতকানিয়ায় প্রতিবেশীর হামলায় এক ব্যক্তি খুন, পটুয়াখালীর বাউফলে শিশুর হাত পা ও মাথাবিহীন লাশ উদ্ধার, নওগাঁয় 5ম শ্রেণীর শিশুর লাশ উদ্ধার সহ নানা অপরাধ ও সহিংসতার খবর পাওয়া গেছে। এর বাইরে গত কয়েকদিন থেকে সংসদীয় আসন পুনর্বহাল সহ বিভিন্ন দাবিতে আন্দোলন চলছে পাবনা, ব্রাহ্মণবাড়িয়া, বাগেরহাট, খুলনা সহ বিভিন্ন এলাকায়। বাগেরহাটে ডাকা হয়েছে 3 দিনের হরতাল। গতকাল মহাখালীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সড়ক অবরোধ করেন পরিবহন শ্রমিকরা।
মোহাম্মদপুরে প্রকাশ্যে ছিনতাই ও কিশোর গ্যাং কর্তৃক পুলিশ সদস্যদের উপর হামলা করা হয়। এছাড়া তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাজধানীর মালিবাগের সোহাগ পরিবহনের পরিচালক আলী হাসান পলাশ তালুকদারের বাসা ও সোহাগ পরিবহনের দুটি কাউন্টারে হামলা চালায় সন্ত্রাসীরা। পরিস্থিতি পর্যবেক্ষণে দেখা যায়, দেশের বিভিন্ন এলাকায় খুন, ধর্ষণ, চাঁদাবাজি, ডাকাতি, ছিনতাই, অপহরণ, চুরি, গণপিটুনি ও মব সন্ত্রাস নানা ঘটনায় দেশ জুড়ে তৈরি হয়েছে অশান্তি ও বিশৃঙ্খলা। সব মিলিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছে মানুষ। চারদিকে দেখা দিয়েছে অশান্তির ঝড়। জানা গেছে, ক্রমাবনতিশীল আইন শৃঙ্খলা নিয়ে খোদ সরকারের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে। প্রধান উপদেষ্টার কার্যালয়ে বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রধান সহ আইন প্রয়োগকারী সংস্থার প্রতিনিধিদের তলব করে নানান নির্দেশনা দেওয়া হয়েছে। সরকার তরফ থেকে যে কোনো উপায়ে আইন শৃঙ্খলা রক্ষা, জনমনে স্বস্তি ও জননিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে। প্রয়োজনে এলাকাভিত্তিক বিশেষ অভিযান, ব্লক রেইড ও চিরুনি অভিযান পরিচালনা করতে বলা হয়েছে। গোয়েন্দা কার্যক্রম জোরদার করারও নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতি উপদেষ্টা পরিষদের সভায়ও আইন শৃঙ্খলা রক্ষার্থে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করতে বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে। চারদিকে অশান্তির ঝড় ও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার কথা স্বীকার করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি এতদিন যেমন ছিল তার চাইতে গত কয়েকদিনের ঘটনায় আমি বলবো যে একটুখানি খারাপের দিকে গেছে। তবে আমরা চেষ্টা করব এটি আগের অবস্থায় ফিরিয়ে আনতে। রাজবাড়ির ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, ঘটনা তদন্ত চলছে এবং এ বিষয়ে বিস্তারিত জানার জন্য অপেক্ষা করতে হবে। এরই মধ্যে 5 জনকে আইনের আওতায় আনা হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে ঘটনার পূর্ণাঙ্গ তথ্য জানা যাবে। দেশের অন্যান্য এলাকায় আইন শৃঙ্খলা অবনতির ঘটনায় পুলিশ ব্যবস্থা নিচ্ছে। অপরাধ বিজ্ঞানী ও নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, পুলিশের পাশাপাশি ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে সশস্ত্র বাহিনী মাঠে থাকলেও পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নতি হচ্ছে না। এত ক্ষমতা থাকার পরও কেন পরিস্থিতির উন্নতি হচ্ছে না তা নিয়ে প্রশ্ন তুলছেন সংশ্লিষ্টরা। তাদের মতে, সন্ত্রাস, সহিংসতা, অপরাধ দমনে পুলিশ কার্যত কঠোর ভূমিকা রাখতে না পারায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। এমনকি জুলাই বিপ্লব পরবর্তী 1 বছরের বেশি সময় পার হলেও পুলিশ কাঙ্ক্ষিত মানের অপারেশনাল কার্যক্রম করতে পারছে না। এটাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীলদেরও ব্যর্থতাও বলছেন কেউ কেউ। সশস্ত্র বাহিনীর হাতে ম্যাজিস্ট্রেসি পাওয়ার থাকার পরও আইন শৃঙ্খলা কাঙ্ক্ষিত উন্নতি হচ্ছে না এবং জনমনে স্বস্তি ফিরছে না কেন জানতে চাইলে বিশিষ্ট নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল আনামা মনিরুজ্জামান বলেন, বিপ্লবোত্তর সময়ে এমন কিছু পরিস্থিতি সব দেশে দেখা যায়। আইন শৃঙ্খলার কাঙ্ক্ষিত উন্নতি না হওয়ার প্রধান কারণ হচ্ছে পুলিশ বাহিনী তাদের কাজ সম্পূর্ণভাবে করতে পারছে না। এই পুলিশ বাহিনীর কাজ বা তাদের ঘাটতি পূরণ করা সেনাবাহিনী বা অন্য কোনো বাহিনীর দিয়ে করা সম্ভব নয়। পুলিশকে তাদের দায়িত্ব সম্পূর্ণভাবে পালন করতে হবে। বর্তমানে সশস্ত্র বাহিনীর সদস্য যে সংখ্যায় মাঠে আছেন তাদের পক্ষে পুরো পরিস্থিতি আয়ত্তে আনা সম্ভব নয়। তাই পুলিশের কাজ পুলিশকেই করতে হবে। তিনি আরও বলেন, 1 বছরের বেশি সময় হয়ে গেছে কিন্তু পুলিশ বাহিনী তাদের অপারেশনাল কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করতে পারছে না। আমি বলবো, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে যারা আছেন এটা তাদের একটি ব্যর্থতা। আইন শৃঙ্খলা নিয়ে জনমনে অশান্তি কেন জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক এবং সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ ডক্টর তৌহিদুল হক বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের কিছুটা ঘাটতি আছে। সেটাকে সুযোগ হিসেবে নিয়ে নানাভাবে মব সহিংসতা, চাঁদাবাজি, সংঘাত, সহিংসতা সহ নানা অপরাধ ঘটানো হচ্ছে। আইন প্রয়োগকারী সংস্থা সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করতে পারছে না। অনেক ক্ষেত্রে একটি বিশেষ দলের সন্ত্রাসী কর্মকাণ্ড দমন করতে পারছে না পুলিশ। তারা যখন লোক দেখে রাজনৈতিক বিচার বিবেচনায় আইন প্রয়োগ করা হবে তখন অপরাধীরা সেটা বড় সুযোগ হিসেবে নেয়। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের জন্য পুলিশ সদস্যদের শেষ উদ্যোগ নেওয়া হয়েছে, সেটাও বাস্তবায়ন জরুরি। তাছাড়া পুলিশের বদলি, পদায়নে ঘুষ, দুর্নীতির বিষয়ে জিরো টলারেন্স নিয়ে কাজ করতে হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে সক্ষম করে তুলতে হবে। সঠিক পুলিশ কার্যক্রমের মাধ্যমে জননিরাপত্তা ফিরিয়ে আনা সম্ভব। জননিরাপত্তা তৈরি হলে জনমনের স্বস্তি ও শান্তি ফিরে আসবে। এদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গতকাল বলেছেন, উপদেষ্টা মণ্ডলের সাম্প্রতিক বৈঠক থেকে স্থানীয় প্রশাসনকে সব পরিস্থিতি মোকাবিলায় আরও সক্রিয়ভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে। ঝটিকা মিছিল ও বেআইনি সমাবেশের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে বলা হয়েছে। ধর্মীয় সহিংসতা রোধে ধর্ম মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে সব ধর্মীয় নেতাদের সঙ্গে সমন্বয় রক্ষা করতে, যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকে। তিনি আরও বলেন, পরাজিত শক্তি বেপরোয়া হয়ে সার্বিক শান্তি শৃঙ্খলা বিনষ্ট করতে চেষ্টা করছে। তাই নিরাপত্তা বাহিনীর মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। জানতে চাইলে পুলিশের অতিরিক্ত আইজি খন্দকার রফিকুল ইসলাম বলেন, 5ই আগস্ট পূর্ববর্তী কর্মকাণ্ডের কারণে পুলিশের প্রতি মানুষের অনেক ক্ষোভ ছিল। রাজনৈতিক পট পরিবর্তনের পর পুলিশ সাধারণত মানুষের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। এতে পুলিশ মানসিকভাবে ব্যাকফুটে চলে যায়। সেই সুযোগে অপরাধী ও সুযোগ